আজ দুপুরের প্রথম পাতে রয়েছে আলু উচ্ছে কুমড়ো ভাজা, সাথে স্যালাড আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর রয়েছে পুঁই শাক আর মুসুরির ডাল। তো চলো খেতে বসা যাক। আজকে রয়েছে আলু উচ্ছে কুমড়ো ভাজা। তো এর সাথে একটু কাসুন্দি তো নিতেই হবে। এই কাসুন্দিটা আমাদের ওই বাঙালি ছেলেটার দোকান থেকে নিয়ে এসেছি। কি সুন্দর গন্ধ! দারুন! নেবে তুমি? ভাল লাগবে খেতে। ফার্স্টেই আলু উচ্ছে ফার্স্টেই আলু উচ্ছে কুমড়ো ভাজাটা খাবো। তার সাথে স্যালাড নিয়ে এসেছি। আজকে স্যালাডটা ছোট ছোট করে কেটে এনেছি। এখানের ওয়েদার দারুণ ঠান্ডা হয়ে রয়েছে। ব্যাঙ্গালোরে একদম ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। জুন মাস থেকে মে মাস থেকেই পড়ে গেছে। জুন মাসে আরো বেশ ঠান্ডা ঠান্ডা একদম চারদিক। আজকে সব নিরামিষই, কারণ আজকে হচ্ছে আমাদের সোমবার। আর আমি সোমবার দিনকে পেঁয়াজ টেয়াজ খাই। ঠিক আছে। আলু উচ্ছে আলু উচ্ছে ভাজার মধ্যে কিন্তু আমি বড়ি অ্যাড করেছি। হুম। ছোট ছোট বড়ি। কাসুন্দিটা দারুণ খেতে গো। হুম। মুখে দাওনি না? দারুণ খেতে। কলকাতা থেকে এসছে কাসুন্দি। কতদিন বাদে আলু উচ্ছে ভাজা খাচ্ছি। ছোটবেলায় আমি যখন অনেক ছোট, মানে আমি অত দেখিনি, তো আমার মানে শুনেছি বেশি, মায়ের কাছে শুনেছি। আমার আমার কাকারা কাসুন্দি খুব ঘরেই মানে বানাতো। এখন তো দেখি সবাই এমনি কাসুন্দি বানাচ্ছে ঘরে, এমনি রান্নাঘরে, আমরা তো এমনিই বানাবো। কিন্তু আমার কাকাদের নাকি শুনেছি খুব নিয়ম নিষ্ঠা মেনে কাসন্দ মানে বানানো হতো কাসন্দি। মা বলতো যে সবার হাতে কাসন্দি ভালো হয় না। কাসন্দি বানানোর আগে নাকি কাকারা স্নান করে আসতো, নতুন বস্ত্র পরতো, পরে নাকি মানে কাসন্দি বানানো হতো। আর সে মানে মানে অল্প এইটুকু না, অনেক বানানো হতো। পাড়ার লোকেরাও নাকি এসে এসে নিয়ে যেত। এটা ট্র্যাডিশনের মতো। এমন না যে আমার কাকারা কাসন্দি বিক্রি করতো, কিন্তু এটা একটা ট্র্যাডিশনের মতো। যে আমরা বাইরের জিনিস খাবো না, শুদ্ধভাবে পরিষ্কার ভাবে বানানো হবে কোনো জিনিস। পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে সেই সময় খুব মানা হতো, খুব। এখন অবশ্য অত নেই, সেসব মানে টানে না। আমরা আবার ছোটবেলা থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা শিখেছি বাড়িতে। আমি খুব মানি। আমার আবার খুব মানামানি আছে। আমি মানতে খুব ভালোবাসি। অনেকে আমাকে বলে যে তুমি বাড়িতে কাউকে রাখছো না কেন, কাজের বা ইয়ে। একটা আমি জিনিসটাকে মানে খুব একটা ইয়ে করি না, যদিও আমাদের ইন্ডিয়াতে এই ধরনের কাজের লোক পাওয়াই যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু বিদেশে কিন্তু এর কোনো চল নেই, তাই না? তাদের কিন্তু মানে কোনো কাউকে ডিসরেসপেক্ট করা বা ইয়ে করা এগুলো নেই, কিন্তু আমাদের ইন্ডিয়াতে লোকে খেতে পাচ্ছে না, পড়তে পারছে না।
লোকের বাড়িতে কাজ করছে অল্প টাকায়। একটা আমি ওই কারণে মানি না, মানে আমি ওটা অ্যালাউ করি না, কারণ আমাদের কলকাতাতেও দেখছি, আমাদের বাড়িতে ছোটবেলা থেকে বলি না, ইলাদি কাজ করছে, আমার মা তো সারা জীবন চাকরি করেছে, কিন্তু আমার কোনোদিনও দরকার পড়েনি। বিয়ের পরে 1 বছর আমি দেখেছিলাম, কারণ বাড়ি থেকে না খুব প্রেশার দিত, তুই একাই সব করছিস, একাই সব করছিস। এই যে প্রেশার দেওয়া না, এই জিনিসটা আমি একদম পছন্দ করি না। এর জন্য যে কেউ আমাকে কোনো কন্ট্রোল করবে, প্রেশার দেবে, সেই সময় বাড়ি থেকে খুব বলতো, সারা জীবন 1 গ্লাস জলও নিয়ে খেলি না, এখন সব করছিস। তো অয়ন খুব রাগ করে রেখেছিল, বলে না না আমি রাখবোই, লোকে আমাকে খারাপ বলবে, বলবে যে আমি আমি কোনো লোক রাখিনি। 6 মাস মনে হয় কাজ করেছিল না, আমি আর এলাওই করিনি। আমি বলছি, না আমার কাজ আমি করে নেবো। আমি বলে দিয়েছিলাম সকাল 10টার সময় আসতে, 10টার মধ্যে আসতে, অয়ন তো অফিসে বেরোয় 10টা, যখন খুশি আসতে, যখন খুশি। ডাল নিয়ে নিলাম, এবার এর মধ্যে একটু লেবু নিয়ে নেব। সব থেকে বেশি আমি রাখিনি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। 10টা বাড়িতে কাজ করে আসবে, হ্যাঁ সে যেরকমই হোক, কিন্তু 10টা বাড়ির নোংরা সে ঘেটে আমার বাড়িতে ঢুকবে, ওগুলোর আমার আবার খুব মানামানি, আমি পছন্দ করি না, ওর জন্য রাখিনি। যখন বয়স হয়ে যাবে, রাখতেই হবে, তখন তো নড়তে চড়তে হয়তো পারবো না, তখন রাখবো খন। এইসব ভেবেই আমি কাউকে রাখি না বাড়িতে, নিজের কাজ নিজে করি। অনেকে আমাকে বলে রান্নার লোকও রেখে দাও, না রান্নার লোকও রাখবো না। আমাদের বাড়িতে একটা কথা খুব বলতো, মানে আমার ঠাকুরদা, আমি শুনেছি যে বাড়িতে কি যা কিছুর জন্যই তুমি লোক রাখো, রান্নাঘরে কখনো যেন বাইরের লোক না ঢোকে। এটা মানে আমার দাদুর কথা ছিল, ঠাকুরদার কথা, যে রান্নাঘরে কোনো বাইরের লোক ঢুকবে না। বাড়িতে ছেলেদের বিয়ে দেওয়া হচ্ছে কেন, বা বিয়ে করে আসছো কেন, তোমরা আর কিচ্ছু না করো ঘরের কাজ, কিন্তু রান্নাটা সবসময় নিজে করে খাবে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। তো এগুলো খুব মেনটেন করতে, মানে আগেও দেখেছি করতে, আমিও করি। একটু ম্যাকেন্স ভাজা নিয়ে নি, আজকে এগুলো মানে কালকে কিনে এনেছি, সুইগি থেকে আনিয়েছি, আজকে বেশ ইচ্ছে করছে খেতে, ডাল দিয়ে। হম, নো ডাল। অয়ন আমাকে মাঝে মাঝে বলে, আমারও তো মাঝে মাঝে শরীরটা খারাপ হয়, অয়ন খুব একটা রান্নাঘরের কাজ খুব একটা করে না, আর আমি খুব এলাও করি না, জানি করাটা উচিত, কিন্তু তাও করি না। সবকিছু যে আমিও ঠিক করব তার তো কোনো মানে নেই, আমারও কিছু কিছু জিনিস ঠিক নাও হতে পারে। তো আমি রান্নাঘরে ওকে এলাও করি না খুব একটা, আমি করে নেবো। ছড়ানো ছিটানো হয়ে যায়, এটো কাটা হয়ে যায়, এটা এটা দিয়ে ওটা ধরে, এটা দিয়ে ওটা ধরে, ওই জন্য করি না। কিন্তু আমার যখন শরীর খারাপ হয় না, তখন বুঝতে পারি। অয়নের খুব ইচ্ছে রান্নাঘরে কাজ করার, লঙ্কাটা তোমার বড় বললাম, এই লঙ্কাটা মেখে নি, কাঁচা লঙ্কাটা। তোমরা একজন আমাকে জিজ্ঞেস করেছো যে আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে জিজ্ঞেস করেছো। আমি এখানে আমার লোকাল জায়গাতে আমি চিকিৎসা করিয়েছি, তুমি কোথায় থাকো আমাকে তুমি বলনি, আর হুট করে আমি আমার অ্যাড্রেস ওরম ভাবে দিতেও পারবো না। আমাদের ওই কেরালার যে মানে সেন্টারটা, মানে ওদের মেন ব্রাঞ্চটার নাম কি জানো তুমি? মানে আয়ুর্বেদ সেন্টারটা কি বলে পরিচিত? কোট্টাগাল।
কোট্টাকাল আয়ুর্বেদা। আমি এই মানে ঈশ্বর কাছেই চিকিৎসা করিয়েছি, ঠিক আছে, বলে দিলাম। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব তুমি আরো বড় জায়গায় যাও। সেটা হচ্ছে তোমার মনীষজি সেন্টার, যেটা মুম্বাইতে আছে। ওনার আরো 16টা 17টা শাখাও রয়েছে, তুমি সেখানেও যোগাযোগ করতে পারো তোমার আশেপাশে যদি ওনার কোনো সেন্টার থাকে। মনীষজি সেন্টারের নাম জানো? HIIMS, হিমস। তো ওনাকে সার্চ করে নিও, মনীষজি, মনীষ আয়ুর্বেদা বলে সার্চ করো। হুম, আচার্য মনীষজি বলে সার্চ করো, পেয়ে যাবে। আমি ওনাকে সাজেস্ট করব। আমি না আয়ুর্বেদ সেন্টারে গিয়ে সুস্থ হইনি, আমি না আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছি। অ্যালোপ্যাথি চিকিৎসাটা এমন না যে তুমি খুব সহজেই কিন্তু খেয়ে নিলে ওষুধটা তোমার ভিতর থেকে কিছু সারবে না, ঠিক আছে, কিন্তু ওটা তোমার পেনটাকে জাস্ট কিছুক্ষণের জন্য অবশ করে দেবে, মানে পেনটাকে ভাগিয়ে দেবে, কিন্তু ভিতর থেকে তুমি কিন্তু কিওর হবে না। এই জন্য অ্যালোপ্যাথি খেলে কোনো বাধা নিষেধ নেই, কিন্তু আয়ুর্বেদ কিন্তু খুব শক্ত। তুমি চাইলেই আয়ুর্বেদকে যে তুমি ফলো করতে পারবে এমন কিন্তু না, ফার্স্টে তোমার খুব মানসিক জোর চাই। যেমন তোমরা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছো আয়ুর্বেদ নিয়ে, তোমরা আমাকে এটাও বলেছো দিদি তোমার কি হয়েছিল, কেন তুমি আয়ুর্বেদ সেন্টারে গেছিলে, একদিন বলো। তো আমি সেই হিসাবে বলছি যে আমার 21-22 সালে না, মানে 21 সালেই আমার ফাইব্রয়েড ধরা পড়েছিল। তখন আমাকে বলেছিল একেবারে মানে চিকিৎসা করা হবে মণিপালে। আর আমি একদম ধরেই নিয়েছিলাম সেই সময় যে আমি আর যাই হোক অপারেশন তো করব না। বলেছিল ইউটেরাস বাদ দিতে হবে, এরকম বলেছিল অপারেশন করে। আমি করাইনি। এটা হচ্ছে সেই 21 সালের কথা। তারপর আমি আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করি, আমার লাইফস্টাইল চেঞ্জ করি, আর আমি একদম সুস্থ। শরীরে আমাদের কোনো কিছু হলে না আমরা খুব ভয় পাই। ধরো কোনো সিস্ট হলো, স্টোন হলো, কোনো কিছুই হলো, আমরা খুব ভয় পাই আগে অনেক বেশি, কিন্তু ভয়ের কিছু নেই। জীবনযাপন ঠিক করতে হবে, তার সাথে প্রচুর জল খেতে হবে। আর আমি যেটা মেনটেন করেছিলাম সেটা হচ্ছে 16 ঘন্টার ফাস্টিং। আমার জীবনযাপন পাল্টে দিয়েছিল, আমার জীবনযাপন পাল্টেই দিয়েছে একদম বলতে গেলে। তাও আমাদের খুব দুষ্টুমি আছে, আমি সবকিছু ভালো করে পালন করি না, এদিক ওদিক আমার হয়ে যায়। তো ফার্স্টে তোমাকে জানতে হবে তোমার কি হয়েছে। তোমার একজন আগে বলেছো যে আমার খুব কোমরে ব্যথা হয়, আমি একদম অ্যালোপ্যাথি আর খেতে চাই না, কি করবো একটু কিছু বলো। তোমার কোমরে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে আগে জানতে হবে, ঠিক আছে? হুট করে বলো বললেই হয় না, কি হয়েছে আগে জানাটা খুব দরকার। এবার আমি পুঁই শাকটা নিয়ে নেবো। আজকে করেছি পুঁই শাক একদম সিম্পল ভাবে। পুঁই শাকের মধ্যে বড়ি দিয়েছি, মশলা বড়ি, এই যে ভেঙে ভেঙে মশলা বড়ি অ্যাড করেছি। দারুণ হয়েছে। দরওয়াজে বড়ি পড়েছে তো, আজকে এই দিয়ে খাওয়া আমাদের। পুঁই শাকটা অনেকদিন খাইনি, খুব ইচ্ছে করছিল, আর একটু পুঁই শাক রেখে দিয়েছি, পরের দিন মাছের মাথা দিয়ে করবো। ওটা তো নিরামিষ। আমি ডাটাগুলো কচি কচি হোক। আমাদের সর্ষে বাটা কিছু দিইনি, একদম সিম্পল করেছি। তোমাকে ফার্স্টে জানতে হবে যে তোমার কি হয়েছে, কারণ কোমরে ব্যথা এমনি এমনি বলে ফেলে রেখো না। অনেক কারণেই কিন্তু কোমরে ব্যথা হতে পারে, সিস্ট থাকতে পারে তোমার, তারপরেতে আয়রনের সমস্যা থাকতে পারে,
তুমি তো আমাকে দিদি দিদি করে বলেছো, তার মানে তোমার বয়স হচ্ছে 30-35-এর মধ্যেই। তো তুমি অবশ্যই একবার ডক্টরকে চেক আপ করে নিও কোনো সিস্ট আছে কিনা। আর আমি একটা পরামর্শই দেব, সবার আগে না খাওয়া দাওয়া বন্ধ করে দাও রাত্রিরে। সন্ধ্যেবেলার পর থেকে আর কিছু খাবে না, ফাস্টিং এ চলে যাও। ফাস্টিং এ করো, একদম সকালবেলা ব্রেকফাস্ট খাবে 8:30-9টা এরকম সময়। শুধু মাথায় রাখবে যে 16 ঘন্টা, প্রথমে পারবে না কিন্তু 16 ঘন্টা, প্রথমে 12, তারপর 14, তারপর 16। 12 তো আমরা এমনিই হয়ে যায়, তাই না? 12 ঘন্টার তো এমনিই হয়ে যায়, সেটাকেই ধরো প্রথমে 14 করবে, তারপর 16। বড়িগুলো ভেঙে ভেঙে দিয়েছি, বড় বড়, এরকম বড় বড় মশলা বড়ি ভেঙে দিয়ে খুব ভালো লাগছে খেতে। তোমার বড়ি পড়েছে, দেবো দেবো বড়ি। আর বেসিক জিনিস আমি যদি বলি, যে ব্যথা বেদনা, এর জন্য তুমি কোনো আয়ুর্বেদ সেন্টার থেকে টনিক নিয়ে এসে খেতে পারো, আয়রনের টনিক। কিন্তু আমি ট্যাবলেটটা একদমই খেতে বলবো না। আর সকালবেলা তুমি বিটের জুস খেতে পারো, বিট, গাজর আর আপেল, এই তিনটেকে নিয়ে জুস খেতে পারো, বা আপেলটাকে বাদ দিয়ে বেদানার জুস খেতে পারো। বেদানার জুস খেলে সবচেয়ে ভালো। খেজুর খাও, খেজুর, মিষ্টি খেজুর হোক, কি ওই দুধের চোবানা যে ওটাকে যেন কি বলে, আর একটা নাম, যেটাকে ওই যে জলে চুবিয়ে খায়, ওটাকে যেন কি বলে, ড্রাই খেজুর যেটা, সেটা রাত্রির বেলা দুধের মধ্যে চুবিয়ে রাখবে, বা গরম জলে চুবিয়ে রাখবে, বা এমনি জলে চুবিয়ে রাখবে, ভালো করে ধুয়ে নেবে, সকালে খাবে খালি পেটে, এমটি স্টমাকে। গরম জল খাওয়া প্র্যাকটিস করো। ফ্রিজের জল তো ভুলেও ছবে না, ফ্রিজের জলকে মনে করবো ওটা হচ্ছে বিষ, একদম খাবে না ফ্রিজের জল। বারবার চা কফি চলবে না। এগুলো মেনটেন করো, তাহলে ব্যথা বেদনা থেকে, শরীরের ইয়ে থেকে এমনি মুক্তি পাবে। সবার আগে হচ্ছে ফাস্টিং, ব্যাস। ফাস্টিং তোমার শরীর মানে কি বলবো, 90% রিকভার করে দেবে। আর গরম জল খাওয়া প্র্যাকটিস করো, ঈষদুষ্ণ গরম জল। 8 থেকে 80, যে বছরেরই তোমার বয়স হোক, সকালবেলা উঠে এমটি স্টমাকে 1 গ্লাস গরম জল খাবে, ঈষদুষ্ণ জল। সিপ নিয়ে নিয়ে খাবে, ঢক 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 করে খাবে না। চা খাও না, সিপ নিয়ে নিয়ে খাবে।